বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণভোমরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, 26শে ডিসেম্বর রাত্রি ঠিক 1:52 রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ে অগ্নিসংযোগ হয়, যার ফলে মন্ত্রণালয়গুলি পুড়ে ছাই হয়ে যায়। এই মন্ত্রণালয়গুলি যার দ্বারা এই গণ অভ্যুত্থান ঘটানোর বেশিরভাগ কাজই কিন্তু করা হয়েছিল এই সচিবালয়কে কেন্দ্র করে। সচিবালয়ে যেসব দুর্নীতি হয়েছিল সেগুলিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, অর্থাৎ ফ্যাসিবাদী গভর্নমেন্ট শেখ হাসিনার সরকারকে তারা পতন করেছিল এবং তারা বলেছিল তখন যে তারা যদি গভর্নমেন্টে আসে বা ফ্যাসিবাদ গভর্নমেন্টকে যদি পতন ঘটাতে পারে তাহলে প্রথমেই কিন্তু এই সব মন্ত্রণালয়ের দ্বারা যেসব দুর্নীতি করা হয়েছিল সেসব দুর্নীতির কিন্তু পর্দা ফাঁস করে দেওয়া হবে। হ্যাঁ, সেই কারণের জন্যই কিন্তু আজকের ডেটে গণ অভ্যুত্থান ঘটার ফলে নতুন অর্থাৎ ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশের বুকে নতুনভাবে জন্ম নেয়। আর হঠাৎ করে এই রকম একটি ঘটনার ফলে কিন্তু বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্রদল এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট একেবারে বিপাকে পড়ে গেছে। আমরা দেখেছি 26শে ডিসেম্বর রাত্রি ঠিক 1:52 রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে অগ্নিসংযোগ হয়, যার ফলে কিন্তু বেশ কিছু মন্ত্রণালয় পুরো ছাই হয়ে যায়, যার মধ্যে রয়েছে ডাক ও টেলিযোগ বিভাগ, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, আর ছিল অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই সব মন্ত্রণালয়ের মধ্যে যেসব নথি ছিল তার কিন্তু বেশিরভাগই কিন্তু পুরো শেষ হয়ে গেছে। হঠাৎ করে কেন এরকম ঘটলো এবং উপদেষ্টারাই বা কী বলছে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব, তাই পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ঘটনা হচ্ছে যে এই অগ্নিসংযোগের ফলে বেশিরভাগটাই কিন্তু যেসব দুর্নীতির নথিপত্র ছিল সেগুলো সব পুড়ে ছাই হয়ে যায়। আর এর ফলেই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয় নতুন জল্পনা। তারা বেশিরভাগই উপদেষ্টা যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বলতে থাকে এটা গভীর ষড়যন্ত্র। যেসব ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ, এটা হতে পারে একটা বড়সড় ষড়যন্ত্র। কারণ যেই জায়গায় অগ্নিসংযোগ হয়েছে অর্থাৎ এই সচিবালয়ের 7ম গেটের ঠিক ওপরে সেখানে অগ্নিসংযোগ হয়েছে, তার ঠিক ওপরে মাঝ বরাবর সেখানেও কিন্তু অগ্নিসংযোগ হতে দেখা গিয়েছে। এরপরে দেখা যাচ্ছে ঠিক সচিবালয়ের কোণের দিকে সেই জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে, অর্থাৎ জায়গায় জায়গায় গিয়ে অনেকটা জায়গা সরে কিন্তু এই অগ্নিসংযোগ দেখা গিয়েছে, যার ফলে কিন্তু প্রত্যেকে মনে করছে যে এটা হয়তো গভীর চক্রান্ত হতে পারে। কারণ এই সব মন্ত্রণালয়ে কিন্তু আগের গভর্নমেন্ট যারা ছিল সেই গভর্নমেন্টের নাকি প্রচুর পরিমাণে দুর্নীতি করেছিল তারা। সেই দুর্নীতির ফলপ্রসূ তারা হয়তো চেয়েছিল যে তাদের যেসব নথিপত্র রয়েছে সেগুলিকে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য। জাতীয় কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত। তার মতে সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এটার ধরন অবস্থান যেমন, এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। তিনি আরও বলেন, ছাত্র প্রতিনিধি হিসাবে যারা সরকার প্রতিনিধিত্ব করছে অর্থাৎ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। যেখানে খুনি হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায় অপকর্ম দুর্নীতির ফাইল রাখা ছিল, এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয়ে এরকম একটি পরিকল্পনা করে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন এটা নিয়ে কিন্তু একটা বড় রাজনীতি শুরু হয়ে গেছে বাংলাদেশের বুকে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে একথা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, সাজিব ভুঁইয়া, প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সদস্য হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক
সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে 3 জন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এই নিয়ে গঠিত যে কমিটি, সেই কমিটিকে 3 দিনের টাইম দিয়ে দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে তারা প্রাথমিক রিপোর্ট দেবেন এবং দেখা যাবে যে সেখানে কি ঘটেছিল। এরপরে দেখুন, এই যে সন্দেহ করা হচ্ছে যে এটা ষড়যন্ত্র নাকি সাধারণ একটা ঘটনা, এরপরই হঠাৎ জানা যায় যে সচিবালয়ে যে আগুন লেগেছিল বৃহস্পতিবার অর্থাৎ 26শে ডিসেম্বর রাত 1:52-তে, সেখানে যখন পুলিশের ফরেন্সিক বিভাগের প্রতিনিধি দল পৌঁছায়, এই সময় সেখান থেকে উদ্ধার হয় একটি মৃত কুকুর, যেটি ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। এর আগে ঘটনাস্থলে পরিদর্শন করেন যুবকীরা, ডাক টেলিযোগ, গণপূর্ত, সমাজ কল্যাণ, স্বরাষ্ট্রসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টারা। আর এই কুকুর পাওয়া নিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আরও একটি সন্দেহর তীর কিন্তু জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। কারণ তারা ভাবছে যে এত হাই সিকিউরিটি একটি জোনে একটি কুকুর 8 তলায় কীভাবে পৌঁছালো। আরও একটি ঘটনা কিন্তু জল্পনা বাড়িয়ে দিচ্ছে, যেটি হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে এই ফায়ার ফাইটার যেসব ব্যক্তিরা ছিলেন তাদের মধ্যে একজন ব্যক্তি রাস্তা পারাপারের সময় তাকে একটি ট্রাক এসে জোরে ধাক্কা মারে এবং সেখান থেকে তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে বলা হয় যে সে মৃত। এই নিয়ে কিন্তু জল্পনা আরও বেশি তুঙ্গে উঠে গেছে, কারণ তাদের বক্তব্য যে সময় এই রকম ঘটনা ঘটছে ওই রোডের ওপরে, তখন পুলিশ কেন ওই রোডটাকে ক্লোজ করলো না? আর যদি রোডটা ক্লোজ করতো তাহলে হয়তো এই কর্মীর এই রকমভাবে মৃত্যু হতো না। ফলে গিয়ে বোঝা যাচ্ছে যে সিচুয়েশনটা কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। উপদেষ্টাদের মতে আরও একটি ধারণা আরও জোর দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এনাদের বক্তব্য রাত 1:52 অগ্নিসংযোগ হয় এবং সেটি আয়ত্তে আনতে সময় লেগে যায় সকাল 9টা অবধি। অর্থাৎ এতটা সময় কেন লাগলো? যদি এতটা সময় না লাগতো তাহলে হয়তো নথিগুলো কিছুটা হলেও কিন্তু রিকভারি করা যেতে পারতো। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, তাতে কতটা কি রিকভার করা যাবে সেটা কিন্তু আগামী সময় বলে দেবে।